ওয়েলকাম ভিউয়ার্স, আজকে স্বাগতম। আজকে আমরা ইউনিট 3 এর এসএসসি বল অধ্যায় আলোচনা করব। ছোট্টভাবে একটা লেকচার দেব। প্রথমে আসুন নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা কি? ফার্স্ট কন্ডিশন, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। ধরুন এটা একটা কালি, কেউ যদি আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, সো চিরকাল এখানে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ আমি এটা ধরে রাখবো চিরকাল এটা এখানে দাঁড়িয়ে থাকবে এবং গতিটা বল প্রয়োগ করে যে সামনের দিকে অগ্রসর হবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। সো এখান থেকে আমরা পাই এমভি মাইনাস এমইউ, অর্থাৎ বলের ঘাত এফটি সমান এমভি মাইনাস এমইউ। এবার আমরা এফ সমানুপাতিক এমভি মাইনাস এমইউ, অর্থাৎ বলের ঘাত। বলের ঘাত মানে কি? বলের ঘাত, বলের ঘাত, বলের ঘাত ইট মিনস ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন। অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। অর্থাৎ বলের ঘাত আমরা এফটি দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে এমভি মাইনাস এমইউ। তাহলে এফ ইজ ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ ভাগ টি। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া ক্যালকুলেশন। তাহলে এমভি মাইনাস এমইউ বাই টি। এবার এখানে আস, এফ সমান এমভি মাইনাস এমইউ ভাগ টি। এবার যদি আমরা এমটা কমান নেই তাহলে কিরকম হয়? এম সমান এম ভাগ ব্র্যাকেট দিলাম ভি মাইনাস ইউ ভাগ টি। এবার একটা গতির যে সমীকরণ ছিল সেখান থেকে পড়েছি যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা ভি মাইনাস ইউ বাই টি সমান এ লিখতে পারি। তাহলে আমি এটুকু মুছে দিই। ওকে, সো এখানে এফ সমান এই যে ভি মাইনাস ইউ বাই টি, এটুকুকে আমরা এ লিখতে পারি। এ মানে কি? ত্বরণ। এটা আমরা পরীক্ষা দিয়েছিলাম যখন, তখন এটা কি ছিল? ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স কত? কমেন্টে লিখবেন মিটার পার সেকেন্ড ইনভার্স 1। নাকি ভুল না ঠিক লিখলাম? অবশ্যই ভুল লিখলাম। এখানে ইনভার্স 2 হবে। ইনভার্স 2 কেন? কারণ ত্বরণ মিটার মাইনাস মিটার পার সেকেন্ড, মিটার কমান দিলে মিটার পার সেকেন্ড, এখানে দুটো মিটার, তাহলে ইনভার্স 2 হবে এখানে। অর্থাৎ মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হচ্ছে ত্বরণের মাত্রা। এখন মাত্রা নিয়ে হালকা কথা বলি আমরা। ধরো এফ সমান এম, এটা আমি একটুখান পরে আসছি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এম ভি মাইনাস ইউ বাই টি মানে এ। তাহলে এবার আমরা সমানুপাতিক ছিল এগুলো সব সমানুপাতিক, সমানুপাতিক। এবার সমানুপাতিক চিহ্নকে আমরা সমান করব। তাহলে এফ সমান, তাই কে দেওয়া লাগবে। নিউটন সায়েন্স বলেছে কে এর মান হচ্ছে 1। তাহলে কে এম এ, তাহলে এফ 1 ইন্টু এম এ, ইট মিনস এফ সমান এম এ। এইটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র, এফ সমান এম এ। এবার এর মাত্রা কি হবে? বলের মাত্রা। সো বলের মাত্রা আমরা কিভাবে বের করবো দেখি। এখন আসো, এফ সমান এম এ। এম এর একক হচ্ছে এল, আর এর একক হচ্ছে এল টি ইনভার্স 2। লিখে হবে এল স্কোয়ার টি ইনভার্স 2। এল স্কোয়ার টি লিখে না আমরা এম কে লিখতে পারি বড় হাতের এম আর এল টি ইনভার্স 2। এইটা হচ্ছে বলের মাত্রা, এম এল টি ইনভার্স 2। ওকে, এবার আমরা একটা অঙ্ক করি। ধরো একটা বস্তুর পরে একটি বস্তুর উপর 10 নিউটন বল ক্রিয়া করলে তার ত্বরণ কত? তার ত্বরণ কত? ওকে, এটা এসএসসি যারা সায়েন্সে পড়ো তাদের তো আছেই, আর যারা বিজ্ঞান আছে, যাদের কমার্সের বিজ্ঞান, তাদেরও এই ম্যাথটা আসতে পারে। যারা সায়েন্সে আছে তাদের তো আসবেই, আর যারা কমার্স আর্টস না বিজ্ঞান বই তাদের আসবেই। মোস্ট কীভাবে করবো? ধরো
কোনো একটা বস্তুর পরে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কত নিউটন? 10 নিউটন বল। একটা ক্যালকুলেশন, ক্রিয়া করলে তার ত্বরণ কত। সো আমরা জানি F ইজিক্যাল টু ma। এখন বলুন কোয়ান্তে আসলে এটা একটুখানি ভিডিওটা পেছন দিকে যাও, পেয়ে যাবো। F ইজিক্যাল টু ma। এখান থেকে দেখো F এর মান দিয়ে আছে, F এর মান কত দিয়ে আছে? 10 নিউটন। আর ত্বরণটা বের করতে হবে। আমি ধরলাম এখানে এটা ভর দিয়ে আছে, ধরলাম 10 কেজি ভরের বস্তুর পরে, তাহলে ভর দিলাম 10 কেজি। এই ত্বরণ বের করতে হবে, ত্বরণ এর সমান ভর। তাহলে এখানে বসাই 10, আর এখানে যে 10 ইন্টু এ, তাহলে এ কত হবে? 10/10, কাটাকাটি করলে 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা অ্যান্সার। এবার আসি নেক্সট। নিউটনের 2 নম্বর সূত্র কি? 2 নম্বর সূত্র হচ্ছে বস্তুর আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সর্বদা সমান। যেমন m1u1 প্লাস m2u2 m1v1 প্লাস m2v2, অর্থাৎ আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে। আরও আছে m1u1 প্লাস m2u2 সমান m1v প্লাস m2v। তাহলে v সমান কি হবে? এটা যদি আমি কমন নেই, এখানেই নেই, m1u1 প্লাস m2u2 সমান v কমন নাও, তাহলে m1 প্লাস m2। এবার v সমান m1u1 প্লাস m2u2 বাই m1 প্লাস m2। এটা হচ্ছে কোনো একটা বস্তু, ধরো আমার কাছে দুইটা মার্বেল আছে, এই একটা ধরো মার্বেল তো দেখানো যাচ্ছে না, এটা কলম আর একটা কালি। সো দুটো বস্তুকে আমি ক্রিয়া করলাম, এ একটা বেগে যাবে সামনের দিকে আর ঠিক এ একটা বেগে সামনের দিকে। সো যদি বলে প্রশ্ন ছাত্রীরা যে দুইটা বস্তু তাদের ভর, এর ধরলাম 5 গ্রাম, এটা ধরলাম 10 গ্রাম, তাহলে অবশ্যই গ্রাম থেকে আমাদের কিলোগ্রামে আসতে হবে। এটা 5 গ্রাম, এটা 10 গ্রাম। বস্তুর পরে ক্রিয়া দিল, রফিক বা শফিক যা দিক ক্রিয়া করলো, বস্তুটা সামনের দিকে ভি বেগে, কি বেগে? ভি বেগে। এই যে u1 এবং u2 বেগে অগ্রসর হলে তাদের মৃত বেগ কত? এই তো ভাইয়া মৃত বেগ এর অঙ্কের সূত্র হচ্ছে m1u1 প্লাস m2u2 ভাগ m1 প্লাস m2, হচ্ছে মৃত বেগ। মৃত বেগের ফর্মুলা নোট করো। এটা অবশ্যই পরীক্ষায় গদ দাগে আসবে, এটা 100% শিওর। যে কোনো গদ দাগে আসবে, যে কোনো বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, যে কোনো বোর্ডে এটা আসবে যে মৃত বেগের সূত্রটা কি, দুটো বস্তু ক্রিয়ার সাথে মৃত বেগ। আর একটা আছে কোনো একটা সংঘর্ষ হইলে, ধরো একটা বস্তু একসঙ্গে সংঘর্ষ বেঁধে, এই সংঘর্ষের স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এরকম একটা প্রশ্ন। ধরলাম যে 10 গ্রাম একটা বস্তু, সরি 10 কেজি দিলাম, আর 20 মিটার পার সেকেন্ড ইনভার্স হবে, একটা ধরো গোল বস্তু, আর একটা গোল বস্তু ধরলাম 20 কেজি এবং 40 ইনভার্স 1 বি। এবার এটা যাচ্ছে সামনের দিকে, সমবেগে সামনের দিকে ক্রিয়াশীল হচ্ছে। এখানে কি সংঘর্ষ দুটোর, সংঘর্ষ করে তারা ভি বেগে গতিশীল। সেই ভি বেগ হচ্ছে কত না, ধরুন ভি বেগে গতিশীল, ভি বেগ জানি না, আমরা জানি না। সো এরপর তোমাকে প্রশ্ন করলাম যে আদি বেগ m1 m2 u2 তাহলে তার মৃত বেগ কত? মৃত বেগ কত? পারবা না বের করতে নাকি? তুমি করাই দেই। সেখানে দিয়ে আছে u1 কত? 20, u2 কত? 40 ইনভার্স 1। m1 u1 দিয়ে আছে, তাই তো? m1 u1 দিয়ে আছে, m1 দিয়ে আছে কত? 10 কেজি, m2 দিয়ে আছে কত? 20 কেজি। এবার আমরা মৃত বেগ v সমান সূত্র পড়েছি m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। এখন বন্ধুরা এটা তো আদি বেগ, তো u1 পজিটিভ, দেখি নেগেটিভ আসবে? কখনো না, কারণ বস্তু দুটি একই দিকে ক্রিয়াশীল। এটা তো হতো না যে এটা এই দিকে ক্রিয়াশীল আর এটা তার এই দিকে ক্রিয়াশীল, তাহলে এটা ভিন্ন ভিন্ন দিকে ক্রিয়াশীল। একটা যদি প্লাস দিলে একটা কি করতে হবে? মাইনাস। কেন? একটা এই দিকে যাচ্ছে
এইদিকে আর একটা আছে এইদিকে, মানে দুইটা ক্রিয়ামুখী দিক ভিন্ন ভিন্ন, একটা এইদিকে গেলে একটা বিপরীত দিকে আসছে, তাহলে এখানে মাইনাস হবে, কিন্তু এখানে মাইনাস হবে না, কারণ এটা একই দিকে ক্রিয়াশীল, এও এইদিকে যাচ্ছে এও দিকে যাচ্ছে, তাহলে আমরা এখানে প্লাস দেব, কারণ বসায় মানগুলো বসলে ক্যালকুলেশন করলে ওটা হবে কাঙ্ক্ষিত উত্তর। সেকেন্ডটা আসো, যদি আমাদের বলে যে সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা, এটা আমাদের শেষ ম্যাথ, এই গ্রেডি ম্যাথ পরীক্ষা আসে আর আসে না। সো দেখো আমরা ধরলাম এরা উভয়ে, সরি ডিস্টার্ব করছে, এরা উভয়ই 20 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল হলে এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? এটা ঘ ভাগে হাজারো প্রশ্ন আছে এরকম, এজন্য আমরা কোন সূত্র ইউজ করবো, এই যে সংঘর্ষ যারা যারা ভিডিওগুলো দেখছেন, আমরা পরবর্তীতে ফিজিক্সের হায়ার ম্যাথের ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো উভয় আপলোড দেবো, সবাই সেটা দেখবেন, এবং পরবর্তীতে আমরা জীববিজ্ঞানের যে ট্রিকগুলো আছে ছোটো ছোটো, জুনুরাইন খান আছে, সেগুলো আমরা ছোটো ছোটো করে আপলোড দেবো। সে পর্যন্ত এই ক্লাসে সবাই থাকবেন, এবং আমরা দেখেছিলাম যে এসএসসি প্লেলিস্ট বই, এইচএসসি যে বুকগুলো দেখেছিলাম, এই ছোটো ছোটো বুকগুলো, এগুলো কিনতে পারেন, আর না হলে আপনারা অন্য কোনো সিস্টেমে বইগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আসুন আমরা ক্লাসে আবার ফিরে যাই। তাহলে সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা দেখি, স্থিতিস্থাপক কিনা দেখি। তার আগে একটা মজার জিনিস বলি, আমরা ঘর্ষণ কয় প্রকার জানি? আমরা যে গাড়ি চলে রাস্তায় যে গাড়ি চলে, এটা কিভাবে চলে কেউ বলতে পারবেন? কমেন্টে জানবেন বলতে। রাস্তায় গাড়ি চলে হচ্ছে ঘর্ষণ বলের মাধ্যমে, অর্থাৎ গাড়ির যে টায়ারে খাস কাটা থাকে, দেখবেন টায়ারে এখন খাস কাটা থাকে, কেন থাকে? কারণ এটা ঘর্ষণ বলের জন্য খাস কাটা থাকে, ফলে গাড়িটা খুব সুন্দরভাবে সামনে বা পেছন দিকে মুভ করতে পারে। ঘর্ষণ কয় প্রকার? ঘর্ষণ হচ্ছে 4 প্রকার ঘর্ষণ আছে। 1 নম্বর হচ্ছে আবত ঘর্ষণ, এটা আমি বলছি, আবত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, গতি ঘর্ষণ, আরটা আছে স্থিতি ঘর্ষণ। এখন 4টা ঘর্ষণ আছে। ঘর্ষণ কয় প্রকার? 4 প্রকার। আচ্ছা, তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা এটা দেখি, এটা ঘ থেকে আসবে স্থিতিস্থাপক কিনা। সূত্রটা কি? সূত্রটা দেখাই, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। আর যদি মিলিত বেগে হয় তাহলে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার প্লাস সমান সমান বলে হাফ m1 v1 v স্কোয়ার প্লাস m2 v স্কোয়ার। এটা v হচ্ছে কি দুটো মৃত বেগ। এখন আমরা এই আদি বেগের জায়গায় বসাবো হচ্ছে এই মানগুলো। এই যে m1 বসাবো, m1 দিয়ে আছে, u1 দিয়ে আছে, এবং v1 তো বলিস দেওয়া থাকবে দুইটা, সেইখানে বসাবো v1 এর মান। যদি v1 দিয়ে দুইটা দেওয়া থাকে, এখানে 8টা দিয়ে আছে v1 এর মান 20 কেজি একই রকম, সেক্ষেত্রে আমরা এই যে v1 আর v2 বসাবো। না হলে আমরা মৃত বেগ দিয়ে কাজটা করবো। যদি আমরা আদি v1 এবং শেষ v1 সমান হয়, তাহলে বুঝতে হবে সংঘর্ষটা স্থিতিস্থাপক। যদি না হয় তাহলে সংঘর্ষটা অস্থিতিস্থাপক। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। এবং আমাদের এই বইয়ে মনে এগুলো আছে। আর একটা জড়তা, ধরো একটা গাড়ি এখানে মুভ করছে, হঠাৎ করে গাড়ি ব্রেক কষে দিলে আমরা আমাদের শরীরটা সামনের দিকে ঝুঁকে যায় কেন? কারণ আমরা যখন গাড়িতে বসে থাকি তখন আমাদের গাড়ির সাপেক্ষে আমাদের শরীর স্থির থাকে, শরীরের পাগুলো স্থির থাকে। আর গাড়ি তো গতিশীল, গাড়ি যেই ব্রেক কষে আমাদের শরীরের ওপরের অংশ গতিশীল হয়ে যায়, আর আমরা স্থির হয়ে যায়, ফলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই। এটা হচ্ছে জড়তা। জড়তা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা।
গতি জড়তা। জড়তা কোথা থেকে একটু জানবেন? জড়তা হচ্ছে নিউটনের প্রথম যোগ্য দেখি। জড়তার বলের সূত্র পাওয়া যায়, জড়তা আর বলের সংজ্ঞা পাওয়া যায়, জড়তা এবং বল। আর একটা হচ্ছে স্থিতি জড়তা। স্থিতি জড়তা। আর গতি বা প্রসঙ্গ কাঠামো কাকে বলে, এগুলো আছে অধ্যায়ে। প্রসঙ্গ কাঠামো এগুলো অন্য অধ্যায়ের কথা। কাঠামো, প্রসঙ্গ কাঠামো কি? অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়েছি আমি স্থির না গতিশীল, আমার অবশ্যই স্থির। সেটা কিভাবে নির্ণয় করলেন? এই যে আমার প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমার বোর্ড, আমি বোর্ডের সাপেক্ষে স্থির, এই যে দাঁড়িয়ে আছি নড়ি, এই যে বোর্ডের সাপেক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গতিশীল হচ্ছে, এখানে দাঁড়িয়ে স্থির থাকে। সেইটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে আমরা কোনো বস্তু স্থির নাকি গতিশীল এটা আইডেন্টিফাই করে থাকি। সে অধ্যায় যতদূর আমি পড়েছি, বল আছে, বলের সংজ্ঞা আছে, আর কিছু সূত্র আছে নিউটনের 3 নম্বর সূত্রটা হচ্ছে যে আমি যদি একটা বল প্রয়োগ করি এদিকে আর ও বিপরীত দিকে একটা বল প্রয়োগ করি, এটা হচ্ছে যে বস্তুর আদি বল এবং শেষ বল সমান সমান হয়, অর্থাৎ প্রযুক্ত বল যেটা দিচ্ছে সেটা সমান। এর পরবর্তী ইউনিটে আমরা ঘর্ষণ নিয়ে একদম সুন্দর করে কথা বলতে আগে আমরা 2-3টি এমসিকিউ সলভ করে নিই। প্রথম যে এমসিকিউটা আমরা সলভ করব বল অধ্যায়ে, সেটা হচ্ছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? আমি আগেও বললাম বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। বস্তুর জড়তা পরিমাপ করা হয় কি দ্বারা? অবশ্যই জড়তা পরিমাপ করা হয় ভর দ্বারা, এটা মনে রাখবেন। তারপর একটা প্রশ্ন আছে এখানে যে 5 কেজি বস্তু, এই যে একটা অঙ্ক আছে দেখি, এরকম অঙ্ক পরীক্ষা আসে। 5 কেজি বস্তু, এম এর মান কয় কেজি? 5 কেজি। 5 কেজি বস্তুর উপর 3 সেকেন্ড, টি এর মান কত সেকেন্ড? 3 সেকেন্ড। এত ত্বরণে, ত্বরণে 30 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে দিলে এর চূড়ান্ত বেগ কত? মানে চূড়ান্ত বেগ মানে কি? মানে ভিটা কত? ভিটা কত আমরা জানি না, জানি ভিটা কত, দিলে এর চূড়ান্ত ভরবেগ কত? সো ভরবেগ কত? চূড়ান্ত কি? চূড়ান্ত ভরবেগ কত? সো চূড়ান্ত ভরবেগের সূত্র কি? ভরবেগ P = mv, অর্থাৎ বস্তুর ভর আর বেগের গুণফলকেই ভরবেগ বলে। ভর আর বেগ, সেখানে ভর আছে কত কেজি? 5 কেজি বা 5 কেজি। কিন্তু ভাইয়া বেগ আছে না, বেগ কিভাবে করবো? ওই যে গতির ফর্মুলা দিয়ে v = u + at। আদিবেগ কত? স্থির, তাহলে আদিবেগ 0। সময় কত? 3 সেকেন্ড, বসাও 3 সেকেন্ড। ত্বরণ কত? এটাও 3, 3 তিরিকে কত হয়? 9 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখানে বসাম, তাহলে 5 নং 45 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হচ্ছে তার ভরবেগ। এটা ইম্পর্টেন্ট, ভরবেগ, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। সেরকম হাজারো ম্যাথ আছে, আমি আমার লেকচার টেস্ট পেপার থেকে দেখাচ্ছি। আরও অনেক টেস্ট পেপার আছে বাজারে, কিনতে পারেন, কিনে সলভ করবেন ধুমায় যত পারেন। এবং আরেকটা প্রশ্ন এখানে আছে, যেটা বন্দুকের একটা ম্যাথ আছে। আমার কাছে একটা বন্দুক আছে, ধরো নেই তো তাও বলছি। ওটা বন্দুক আছে, আমি যদি বন্দুক যদি গুলি করি এরকম, তাহলে বন্দুক আমার দিকে একটা ক্রিয়া করে পেছনমুখী বলে, ওটাকে বলে পশ্চাৎবেগ। সেটা হচ্ছে mv + mv = 0। এই এমটা হচ্ছে বন্দুকের ভর আর ভিটা হচ্ছে বন্দুকের বেগ, আর এই এমটা হচ্ছে গুলির ভর, গুলির বেগ। এবার আসো একটা নিজে দেখো, বন্দুকের পশ্চাৎবেগ কি হয়? নেগেটিভ হয়। কেননা যখন গুলি করে, দেখবা শুটিংই বা মুভিতে দেখে, যখন গুলি করে পেছন দিকে একটা গুলিটা, বন্দুকটা তার পেছন দিকে একটা বল দেয় পেছন দিকে, এই সেই ভিবেগ। অর্থাৎ এই সেই ভিবেগ যেটা পেছন দিকে আসে। দেখো কিভাবে, এইটা আমি লিখি ভালো করে। এই বড় এমটা হচ্ছে বন্দুকের ভর, বন্দুকের ভর, আর এই ভিটা হচ্ছে বন্দুকের বেগ। তাহলে আমি বলেছি কি, বন্দুক পেছন দিকে ক্রিয়া করে নেগেটিভ বেগে। কিভাবে? দেখো, এই যে mv - mv, এবার দেখো মাইনাস আছে না, এই যে v = mv - দেখিস পেছনমুখী বল নেগেটিভ কিনা? অবশ্যই নেগেটিভ। তো এভাবে আমরা আমাদের সেভাবেই প্রত্যেকটা ক্লাসে খুব সুন্দর করে গুলি টুলি শিখাই দেবো, যত সুন্দর ম্যাথ আছে। সেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ইউনিটে আসবে হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।